সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটাতে আমি থার্ড সেমের যে এনইপির ফিজিওলজি জেনারেলের যে পরীক্ষা আছে সেই পরীক্ষার কিছু সাজেশন মানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা মেনলি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমাদের যে স্টেট ইউনিভার্সিটি আছে WBSU তাদের আন্ডারে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য, যে পরীক্ষাটা আমাদের আর কদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে, নেক্সট মান্থে আছে। তো সেই রিলেটেড কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন প্রতিটা স্টুডেন্টদের জন্য, যারা যারা ইউনিভার্সিটির আন্ডারে ফিজিওলজি পড়ছো তাদের জন্য। কয়েকটা প্রশ্ন আমি একটু বলে দিই, যেটা হচ্ছে কন্ট্রাকশন অফ স্কেলেটাল মাসেল, মানে হচ্ছে আমাদের যে ঐচ্ছিক পেশির সংকোচন পদ্ধতি এবং প্রসারণ পদ্ধতিটাও দেখে নিতে পারলে ভালো হয়। এটা কিন্তু একটা বড় প্রশ্নের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলে মনে হচ্ছে আমার এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, কারণ বিগত বিভিন্ন সালগুলোতে যদি দেখি আমরা, যখন এনইপি ছিল না তখন কিন্তু এই প্রশ্নটা আসতো। এছাড়া হচ্ছে ক্রসবিস সাইকেল। ক্রসবিস সাইকেল কিন্তু এই স্কেলেটাল মাসেল কন্ট্রাকশন ভালো করে পড়লে, রিল্যাক্সেশন ভালো করে পড়লে তার মধ্যেই পাওয়া যায়, কিন্তু এটা আলাদা করে তুলে অনেক সময় টিকা লেখো বলে আসতে পারে, বা রাইট শর্ট নোটস অন ক্রসবিস সাইকেল আসতে পারে, বা কাকে বলে আসতে পারে। আর একটা শর্ট প্রশ্ন আছে এখান থেকে, যেটা হচ্ছে রাইগর মর্টিস। রাইগর মর্টিস মানে হচ্ছে মরণ সংকোচন। ঠিক আছে, মরণ সংকোচন বা রাইগর মর্টিস। আর একটা কন্ডিশন থাকে যেটাকে বলে কন্ট্রাকচার। সেই কন্ট্রাকচার কাকে বলে সেটাও দিতে পারে যদি একটু কোশ্চেন শক্ত করে, বা অনেক সময় প্রশ্ন আসতে পারে যে এটিপির ভূমিকা কি আছে স্কেলেটাল মাসল কন্ট্রাকশনে। এটিপির কোনো পার্টিকুলার যদি ভূমিকা থাকে সেই ভূমিকাটা নিয়ে প্রশ্ন আসতে পারে। তো এরকম টাইপের বিভিন্ন জিনিস নিয়ে আসতে পারে। এটিপি নিয়ে যদি আমরা আসে, এটিপিটাও লিখে দিলাম এখানে যে এটিপির কি রোল আছে। তো এই টাইপের কিছু প্রশ্ন আসতে পারে। মাসেল স্পিন্ডেলের মধ্যে গঠন এবং কাজ, এর হচ্ছে স্ট্রাকচার এবং ফাংশন দুটোই মাসেল স্পিন্ডেল বা পেশি স্পিন্ডেল বলে। রিওবেক্স প্রোনাক্সিটা হচ্ছে নার্ভ ফিজিওলজির মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এই যে প্রথম সিলেবাসের যে পার্টটা আছে নার্ভ ফিজিওলজি, মাসেল ফিজিওলজি, সেই এরিয়া থেকে আমি বলছি। এই রিওবেক্স প্রোনাক্সিটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো এই প্রশ্নটা আসতে পারে, সম্ভাবনা আছে। নিউরো ট্রান্সমিটার এবং নিউরো মডিউলেটর খুব গুরুত্বপূর্ণ জিনিস দুখানেই। আমি তো বলবো যে এদের দুজনের ডিফারেন্সগুলো দেখে নেওয়া, অন্তত 4-5টার পার্থক্য ভালো করে পড়ে যাওয়া রেডি করে, এবং তার সাথে হচ্ছে এদের এক্সাম্পলসগুলো দেখে যাওয়া। এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। এদের ডিফারেন্স যদি আমরা দেখে নিই বা পার্থক্য যদি দেখে নিই, তাহলে কিন্তু সেটা ভালো হবে। ঠিক আছে, ডিফারেন্স যদি দেখা যায়। এছাড়া নিউরোমাস্কুলার জাংশনের গঠন, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে হয়। হয় সাইন্যাপসের গঠন বা নিউরো মাস্কুলার জাংশনের গঠন, দুটোর মধ্যে যখন আসতে পারে, সাইন্যাপসের গঠন অনেক সময় দেয়। আর হচ্ছে নিউরোমাস্কুলার যে ট্রান্সমিশন হয়, সেই নিউরোমাস্কুলার ট্রান্সমিশনটা ইম্পর্টেন্ট, যে কি পদ্ধতিতে নিউরোমাস্কুলার ট্রান্সমিশন হচ্ছে সেই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একটা প্রশ্ন আসতে পারে মাসেল কন্ট্রাকশন থেকে, আমি তুলে এনেছি, যেটা হচ্ছে রোল অফ ক্যালসিয়াম আয়ন্স ইন মাসেল কন্ট্রাকশন। পেশির যে সংকোচন পদ্ধতি, এগুলো সবকটা কিন্তু ঐচ্ছিক পেশির ক্ষেত্রে, সেখানে ক্যালসিয়াম আয়নের কি ভূমিকা আছে, ক্যালসিয়াম আয়ন কিভাবে কাজ করছে, এখানে ওই কিছু ক্যালসিয়াম আয়নের বাইন্ডিং এর জন্য কিছু প্রোটিন থাকে, সেই প্রোটিনগুলোর রোল কি। ঠিক আছে, অনেক সময় ছোট ছোট প্রশ্ন আসতে পারে যে ডিএইচপিআর, আরওয়াইআর, এই যে রিসেপ্টর চ্যানেলগুলো থাকে, চ্যানেল যেগুলো ক্যালসিয়াম চ্যানেল, সেগুলোর ভূমিকা কি আছে। তো এই টাইপের প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। তো আমার মনে হয় এই কটা জায়গা একটুখানি প্রথম পার্টের এটা সাজেশন। এরপর আমি আরো কিছু কিছু ভিডিও আনবো 2-3টে এই কদিনের মধ্যে, যেখানে আরো কিছু প্রশ্ন বলবো, যেগুলো অবশ্যই কিন্তু পরীক্ষার আগে একবার দেখে যেতে হবে, না গেলে কিন্তু মার্কস ঠিকমতো আসার কিন্তু সম্ভাবনা কমে যাবে। এবং সবাই ভালো করে পড়ো, এবং স্ট্যান্ডার্ড যে লেখার যে স্ট্যান্ডার্ড কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশনের মতো হতে হবে। বিভিন্ন সময় দেখা যায় যে স্টুডেন্টরা যে লিখছে সেগুলো কিন্তু একদম ওই ক্লাস 9-10-এর বই বা 11-12-এর বইয়ের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের বই পড়ে লেখা। তো সেরকমভাবে লিখলে হবে না। এইসব প্রশ্নের উত্তর আসলে, প্রশ্নগুলো আসলে তার স্ট্যান্ডার্ড মেনটেন করে লিখতে হবে। আমি যেমন একটা এক্সাম্পল দিয়ে দিই, যদি রাইগর মর্টিস দেয়, খুব সহজে মরণ সংকোচন অনেকে লিখে দেয়, যে মরণ সংকোচন কাকে বলে বিভিন্ন বইতে ডেফিনেশন দেওয়া আছে। যদি এখন এটা 3 নাম্বার দেওয়া থাকে, 3 নাম্বার কোশ্চেনে যদি থাকে রাইগর মর্টিস, তাহলে 3 নাম্বার বা 2 নাম্বারও যদি থাকে, তো আমার মনে হয় ক্রসবিস সাইকেলের যে ছবিটা পুরোটা এঁকে দিতে হবে। ক্রসবিস সাইকেলটা এঁকে দিয়ে সেখানে দেখিয়ে দিতে হবে যে কোন জায়গাটাতে রাইগর মর্টিস হয়, এবং কোন জায়গাটাতে কন্ট্রাকচার কোন জায়গাটাকে বলে, এবং তার দুটোর মধ্যে কি বেসিক যদি কোনো ডিফারেন্সের জায়গাটা, সেটাকেও দেখিয়ে দিতে পারলে আমার মনে হয় ভালো। কিন্তু অত যদি না পারা যায়, অন্তত ক্রসবি সাইকেলের ছবিটা এঁকে রাইগর মর্টিস কোন এরিয়াটাতে হচ্ছে সেটা আমার মনে হয় দেখিয়ে দিতে পারলে বেটার। তো 3 নাম্বার থাকলে 3 নাম্বারের মতো করে লিখতে হবে। জাস্ট মানে একটা এইচএস এর বই থেকে পড়ে গিয়ে ডেফিনেশন পড়ে নিলাম, বা কোনো একটা যে কোনো বই থেকে পড়ে নিয়ে চলে গেলাম, তা করলে কিন্তু নাম্বার আসবে না। নিউরোমাস্কুলার জাংশনের গঠন দিলে তার ছবি আঁকতে হবে, ট্রান্সমিশনে অবশ্যই তার ছবি আঁকতে হবে। ঠিক আছে, তো এইগুলো মনে রাখতে হবে। সবকটা জিনিস মিলেই হচ্ছে নাম্বার ডিপেন্ড করবে কি আসবে। ঠিক আছে, ধন্যবাদ।